আছি ভালো আছি। সোহাগের বাসা কোথায়? স্যার আমার বাসা বগুড়া। বাবা মা কি ভ্যাকসিন নিয়েছে? হয়ে যাচ্ছে এবং গ্যাস হয়ে যাচ্ছে, তোমার সব বিফলে চলে যাবে। আমরা বাস্তব অভিজ্ঞতা করি। একটা নতুন ধরনের ঘর ডিজাইন করে সেখানে প্যারেন্ট স্টক রাখা হয়েছে স্ল্যাট কাম ফ্লোর সিস্টেমে। সেখানে সব ইনোভেশন দেওয়া হয়েছে। আমি সেখানে পরামর্শক ছিলাম। মোটামুটি ঘরটা কিনতে গেলে আমাদের লাগতো ৭৬ লক্ষ টাকা। আমরা ঘরটা নিজেরা ডিজাইন করে বানিয়েছিলাম, এটা ৩৯ লক্ষ টাকায় আমরা বানাতে পেরেছিলাম এবং সবকিছু ঠিকঠাক চলছিল। বার্ডের পারফরমেন্স, তাদের টার্গেট বডি ওয়েট, এভরিথিং ওকে। কিন্তু একটা জায়গায় গিয়ে শেষে আমি নিজেই ঠেকে গেছিলাম। সেটি হলো যে লিটার ওয়েট হয়ে যে গ্যাস হচ্ছিল, ঘরের ডিজাইনটা এমন ভাবে করেছিলাম যে ওই গ্যাসের বের হওয়ার আসলে আমি ওইভাবে সাইন্টিফিক জিনিসটা করতে পারিনি। কারণ আমারও তো অভিজ্ঞতার প্রয়োজন আছে, আমাকে করতে করতে শিখতে হয়। তা এনিওয়ে আমি সেই জায়গায় আমি বলবো আমার ফেইলিউর হয়েছিল। আমি ফেইল হয়েছিলাম। কেন ফেইল হয়েছিলাম? বার্ড মরে যায়নি সব, কিন্তু অন্যান্য ফার্মে যে লিটার ম্যানেজমেন্টে যে খরচ ছিল তার চাইতে আমারটাতে প্রায় ৩ গুণ খরচ হয়ে গেছিল, কন্ডিশন ঠিক রাখার জন্য। যার কারণে বলি যে তুমি যখন একটা ঘর বড় ফার্মে, কমার্শিয়াল ফার্মে যখন করবা, অনেক কিছুই তোমাকে সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করতে হবে। আমি এখন বলছি এইগুলো হয়তো তোমাদের ধারণার কাছে হয়তো কম আসবে, কিন্তু যখন বাস্তবে যাবা, মনে করো ১ লক্ষ বার্ডের একটা ফার্ম আছে বা ৩ লক্ষ বা ৪ লক্ষ, বাংলাদেশে এখন এটা খুবই অ্যাভেলেবল। এই ফার্মগুলোতে যদি তুমি লিটার ম্যানেজমেন্ট করতে না পারো, লাইট ম্যানেজমেন্ট করতে না পারো, ফিডার ড্রিঙ্কার ম্যানেজমেন্ট না করতে পারো, তাহলে একদিনের লস দিয়ে তোমার সারা বছর ১ ঘন্টা লস দিয়ে। যার কারণে হলো কি, আমরা রোগের ক্ষেত্রেও যেরকম বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, পোল্ট্রি ফার্ম প্ল্যানিং, ডিজাইন, স্ট্রাকচার এন্ড অপারেশন, এই ক্ষেত্রেও আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। বিশেষ করে প্ল্যানিং ফেজে আমাদেরকে এবং ইনস্টলেশন, কনস্ট্রাকশন, এইগুলোতে আমাদের কোথাও ভুল রাখা যাবে না। এই যে যাতে ভুল না থাকে এবং তুমি একটা ডিজাইন করে ফেললা, সেটি ভুল হবে কি শুদ্ধ হবে সেটি জানার জন্য কিন্তু আমাদেরকে আরো স্মার্ট হতে হবে, আমাদের হাজবেন্ডের ছেলেদেরকে। যেমন আগে আমরা কিন্তু একটি ফার্মের ডিজাইন করেছি, বার্ড উঠিয়েছি, বার্ড ভালো পারফর্ম করলে ওকে, পারফরমেন্স খারাপ হলে আমরা যে এটা হয়নি, এটা ডিজাইনটা চেঞ্জ করতে হবে। তো এখন সময় এবং দিন কিন্তু পাল্টিয়েছে, তোমার ওই ভুল করে আর শিক্ষা নেওয়ার সুযোগ নেই। তো কি করতে হবে? আসলে এখন আমাদেরকে সফটওয়্যার এবং আমাদেরকে কম্পিউটারে প্রোগ্রামিং, তা আমাদের সারা বিশ্বের যে এগ্রিকালচার ফার্মিং, এটা স্মার্ট এর দিকে যাচ্ছে। আমাদের ছেলে মেয়ে তোমরা যারা যদি ওই আমাদের ফ্যাকাল্টি যদি ওই সংযোগে চিন্তা না করি, তাহলে আমরা আসলে ফ্রুটফুল গ্রাজুয়েট তৈরি করতে পারবো না। তো যাক, এটি হলো আমার জেনারেল কথা। আমার মনে হয় যে আমি কি বলতে চাচ্ছি তোমরা সেটি স্মেল পেয়েছো, যে অ্যানিমাল হাজবেন্ডারি এডুকেশন শুধুমাত্র গতানুগতিক হলে চলবে না। এটি অবশ্যই একটি ভালো পেশা, ভালো শিক্ষা। আমি এটা বুক চিরে দিলেও আমি বলব, বাট তোমাকে উপযুক্ত হয়ে গড়ে উঠতে হবে। আমাদের যে কনভেনশনাল ট্রেন্ডের যে এডুকেশন, এখান থেকে আমাদেরকে দিনের যুগের যে চাহিদা সেটি মেটানোর মতো দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আমার মনে হয়, কালকে তোমরা মিটিং করেছো, আমি ছিলাম না, আমি জানি না কি আলাপ হয়েছে, তা আমার সেন্স হয়েছে এটি যে আমাদেরকে আসলে আপডেটেড হইতে হবে।
আমাদেরকে পারসিভ করতে হবে যে কোন জিনিসগুলো আমাদের দরকার। তাহলে আমাদের প্রফেশন অবশ্যই বেটার এবং লিডারশিপ প্রফেশন একটা, কিন্তু সেই জন্য উপযুক্ত হয়ে গড়ে উঠতে হবে। এনিওয়ে, আমরা আজকে রাইট ম্যানেজমেন্ট ইন পোল্ট্রি ফার্ম, এটি খুবই একটা মিনিমাম একটা কম্পোনেন্ট, কিন্তু তার গুরুত্ব আছে অনেক বেশি। আগে কিন্তু আমরা লাইটের ইফেক্ট অত চিন্তা করতাম না, কিন্তু পরবর্তীতে যখন বায়োলজিক্যাল সায়েন্সের অ্যাডভান্সমেন্ট হয়েছে তখন আমরা দেখেছি যে রিপ্রোডাকশনে লাইটের কি গুরুত্ব, গ্রোথে লাইটের কি গুরুত্ব। এখানে আমরা এই লেকচার শেষ করলে আশা করছি যে ইউ ক্যান ডিসক্রাইব দ্য এফেক্টস অফ লাইট অন বায়োলজি অফ পোল্ট্রি। You can name different types of light along with their characteristics, and you can describe general principle of light installation in poultry houses. এই তিনটা আউটকাম আমাদের হবে এই লেকচারটা করলে। আমরা যদি শুরু করি ভাবে, এটা লাইটটা কি তোমরা জানো যে পোর্শন অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অফ রেডিয়েশন। এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রাম আছে তার একটা পার্ট হচ্ছে লাইট, যেটা আমাদের কাছে ভিজিবল হয়। আর রেডিয়েশন যেটি হয় সেটা তোমরা জানো যে আমাদের কাছে যে মানে রশ্মি যেটা বলি, তাপ একটা রেডিয়েশনের মাধ্যমে কিন্তু তাপ ছড়াতে পারে, এনার্জি ছড়াতে পারে। সেই রশ্মিগুলো কিন্তু একটা ভিজিবল রশ্মি আছে, একটা আলট্রাভায়োলেট রশ্মি আছে, একটা ইনফ্রারেড রশ্মি আছে। তো এই আলট্রাভায়োলেট কি আমরা দেখতে পারি? দেখতে পারি না। তোমরা কি কেউ বলতে পারবা যে আলট্রাভায়োলেট রশ্মির যে ওয়েভ লেংথ, এটা ওয়েভ লেংথ কত? যে কোনো একজন বলতে পারো কেউ? মৌরি 176। জি স্যার। কত স্যার tan inverse 6 থেকে tan inverse 9, মানে স্যার শিওর না। এটা একটা ন্যানোমিটার একটা ফিগার আছে, তোমরা ক্লাস 380 থেকে 10 ন্যানোমিটার। 380 থেকে 10 হলো আলট্রাভায়োলেট। আচ্ছা, আর ভিজিবল লাইটের রেঞ্জ কত ওয়েভলেন্থের? স্যার 550 থেকে 780 মধ্যে। আচ্ছা, তাহলে কি বোঝা যাচ্ছে যে ওয়েভলেংথ বেশি হলে আমরা দেখি, ওয়েভলেংথ কম হলে আমরা দেখি না, রাইট? সেটি তো। আচ্ছা, উপরে একটা দেখো কালার বার আছে, এখানে এই বারে একটা লাল আছে আর ধীরে ধীরে দিকে ব্লুইশ আছে, ব্ল্যাকিশ আছে। তো ওয়েভলেংথ কি ব্লুর দিকে কম, লালের দিকে বেশি, রাইট? তোমরা কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার আগে আমি নিশ্চিত এইগুলো পড়েছো যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় লাল আলোটা কেন চোখে পড়ে। তখন তো সূর্য অপেক্ষাকৃত আমাদের কাছ থেকে সর্বাধিক দূরত্বে থাকে। এরকম পড়েছো কিছু? দৈর্ঘ্য বেশি আর বেগুনির তরঙ্গ দৈর্ঘ্যটা কম, এই জন্যই হচ্ছে লাল আলো দেখা যায়। গুড। এটা জাস্ট শুধু এতটুকু বেসিক আর কি আমি মনে করাই দিলাম। এখন আমাদের পোল্ট্রি সায়েন্সে একটি কথা আছে, সেটা হলো যে লাইট একটা জিনিস এবং লাইট এনভায়রনমেন্ট একটা জিনিস। লাইট এনভায়রনমেন্ট, লাইট এনভায়রনমেন্ট মানে এনভায়রনমেন্ট জিনিসটা আসলে ইনক্লুডিং লাইট এন্ড সামথিং এলস। লাইট এবং অন্য কিছু মিলেই কিন্তু একটা লাইট এনভায়রনমেন্ট হয়। সেই জিনিসটাকে আমরা বলি যে একটা লাইটের ডিউরেশন, একটা লাইটের লুমিনেন্স মানে ইন্টেন্সিটি, আর লাইটের হচ্ছে ওয়েভলেংথ বা কালার। এই তিনটি বিষয়ের সমন্বয়ে একটা লাইট এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়।
মনে থাকবে? লাইট তো শুধু পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, কিন্তু যদি লাইট এনভায়রনমেন্ট বলি, পোল্ট্রির হাউসে আমরা আসলে লাইট এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো, আমরা লাইট নিয়ে কথা বলবো না। লাইট নিয়ে কথা বলবে যারা ফিজিক্স পড়ে। আমাদের এটা যদি অ্যাপ্লাইড বিজ্ঞান, অ্যানিমাল হাজবেন্ডারি, সেই জন্য আমরা লাইট এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো। আমাদের আর ইনডেপথ কোনো লাইটের উপরে ফিজিক্স স্টাডি হবে না। এখন আমরা লাইট এনভায়রনমেন্ট জিনিসটা হচ্ছে, একটা হচ্ছে ফটো পিরিয়ড, ইন্টেন্সিটি অ্যান্ড কালার, যাকে বলা যেতে পারে ডিউরেশন, লুমিনেন্স অ্যান্ড ওয়েভলেংথ। ডিউরেশনটা কি? ডিউরেশন হলো 24 ঘন্টার ভিতরে, দেখো প্রাকৃতিক ভাবেই একটা দিন আছে এবং রাত আছে, মানে আলো আছে, অন্ধকার আছে, এই দুইটা মিলেই কিন্তু বলা হয় ফটো পিরিয়ড। ফটো হচ্ছে ডার্ক, ফটো হচ্ছে লাইট, দুইটা মিলেই হলো ফটো পিরিয়ড। তো এখন তোমার ধরো আমাদের যে যদি লাইট দেই 16 ঘন্টা, অন্ধকার দেই 8 ঘন্টা, এইটাকে আমরা বলি যে 24 আওয়ার্স লাইট অ্যান্ড ডার্ক। টু এল ইস টু ডি। ডি। হ্যাঁ, এইটি সমান সমান আমরা বলি 16:8। তাহলে এটা কত হলো? 24। তাহলে বইয়ের ভাষায় এল ইস টু ডি 16:8, তার বর্ণনা করতে হবে এখানে 24 ঘন্টার ভিতরে লাইট ছিল 16 ঘন্টা, ডার্ক ছিল 8 ঘন্টা। আর যদি এইরকম হয় এল ইস টু ডি ইস টু এল ইস টু আবার ডি ইস টু এল, মনে করো যে 24 ঘন্টাকে আমি এইভাবে ভাঙ্গাই, যদি এগুলো তো আমি ফিগার দেই, মনে করো 6, 4, 8, 3, 2 এরকম দিয়ে 24 মিলাই, তাহলে এই ধরনেরও কিন্তু লাইটিং সিস্টেম হয়। এইগুলোকে বলা হয় যে ইন্টারমিটেন্ট লাইটিং, মানে তুমি কিছুক্ষণ লাইট দিবা, দিয়ে কিছুক্ষণ ডার্ক দিবা, আবার লাইট দিবা, আবার ডার্ক দিবা, আবার লাইট দিবা, আবার ডার্ক দিবা। আমাদের পোল্ট্রিতে রিসার্চ করে দেখা গেছে যে একটু তোমরা জানো, এইটা হলো নূপুর ম্যাডাম ফুডে, উনি একটা সাইন দিবেন, হ্যাঁ উনি একটা সাইন দিবেন, এখানে সিল দিবেন, দিলেই হয়ে যাবে। আর এইটা সাইন সিল দেওয়া আছে, জমা দিয়ে। তোমরা দেখো যে আগে যখন এই পোল্ট্রি বিজ্ঞানের শুরু ছিল, তখন তো লাইটকে আমরা চিন্তাই করতাম না। একসময় আমরা লাইটকে চিন্তা করছি, লাইটের একটা ন্যাচারাল প্যাটার্ন আছে, একটা হলো রাত, একটা দিন। সেখান থেকে বিজ্ঞানীরা একটা পর্যায়ে গেছে যে 16 ঘন্টা 8 ঘন্টা করলে একটা ডিম পাড়া মুরগিতে ভালো রিপ্রোডাক্টিভ রেসপন্স আসে। বিজ্ঞানীরা কিন্তু ওখানেই থেমে থাকেনি, এই লাইটকে নিয়ে তারা অনেক কিন্তু প্লে করেছে, অনেক কিন্তু এক্সপেরিমেন্ট করেছে। মানে আমরা কি লাইটকে এক্সপ্লয়েট করার চেষ্টা করেছি পোল্ট্রি সায়েন্সে। এক্সপ্লয়েট করতে গিয়ে লাইটিং এর নানান ধরনের প্যাটার্ন দেওয়া হয়েছে। একটা হলো মনে করে যেটা বললাম ইন্টারমিটেন্ট, মানে লাইট দিলাম 2 ঘন্টা, আবার 2 ঘন্টা ডার্ক দিলাম, আবার 2 ঘন্টা লাইট দিলাম। এইরকম দিয়ে দিয়ে বিজ্ঞানীরা কিন্তু অনেক ফল পেয়েছে। আমি বলবো যে অনেক স্টাডি হয়েছে, অনেক ফল পেয়েছে, এখনো কিন্তু এই লাইনে রিসার্চ খুবই ইম্যাচিউর। কত কি যে চিন্তা করার এখানে সুযোগ আছে, সেইগুলো কিন্তু আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে তো মিনিমাম রিসার্চ হয়েছে, আমরা রিসার্চই করিনি লাইটের উপরে। তোমাদেরকে যেখানে একটু আই ওপেনিং করতে চাই যে ভবিষ্যতে যারা এমএস করো, অবশ্যই পোল্ট্রি সায়েন্সে করবা। তোমরা আসলে খালি মানে গতানুগতিক কি যে করো, আমি মানে থান্ডার্ড হয়ে যায় যে তোমরা নিজে কোনো আইডিয়া জেনারেট করো না, নিজের কোনো মানে ক্রিয়েটিভিটি নিয়ে চিন্তা করো না।
এই যে আমরা যতগুলো সাবজেক্ট নেব প্রত্যেক স্যারেই তো কিছু না কিছু হিন্টস দেয়, সেইগুলো থেকে আইডিয়া জেনারেট করতে হবে। এখানে দেখো, যদি আমরা এই লাইটের উপরে ভবিষ্যতে রিসার্চ নিতে চাই, তোমরা পেপার পত্রিকা, পেপার ম্যাগাজিন পড়ে দেখবা যে লাইটের এরকম মানে প্যাটার্ন চেঞ্জ করে করে একদিনে 2টি ডিম পাড়ানো সম্ভব হয়েছে মুরগির। 24 ঘন্টায় একটা ডিম পারে, পরে 24 ঘন্টায় 2টি ডিম পাড়ানো সম্ভব হয়েছে মুরগিতে। তাহলে কি লাইট একটা কত বড় দেখো এখানে রোল প্লে করতে পারে। ভেরি রিসেন্ট লাইটের উপরে যেসব রিসার্চ হচ্ছে সেইগুলো হচ্ছে তোমার লাইটের কালার নিয়ে। লাইটের কালার নিয়ে হ্যাসারির ভিতরে যে বিভিন্ন কালারের লাইট দিলে হ্যাসাবিলিটি কমে না বাড়ে, এই ধরনের রিসার্চ ভেরি রিসেন্ট চলছে। তো তোমরাও যদি সিম্পলি এইরকম একটা রিসার্চের মনে করো যে আলফারে বিটারে গামারে দিলা বা কিছু একটা করলা, করে তোমরা দেখলা, বা ব্লু লাইট নীল লাইট, মানে একবার না লাল লাইট দিলা একবার ব্লু লাইট দিলা, কিন্তু রিসার্চ সেট করতেই পারো, নতুন কিছু হবে। আমার মনে হয় এই কথাটি শুধু মনে রেখো। আর এখানে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। এরপরে আসো, আসলে বায়োলজিক্যালি লাইট বার্ড তো রিসিভ করে। আমরা বায়োলজিক্যাল সিস্টেমে কিভাবে লাইট কাজ করে দেখি। লাইট প্রথমে রিসিপশন হয় রেটিনাতে, দেখো রড এন্ড কোন কোষের মাধ্যমে। রড এবং কোন কোষের মাধ্যমে তারা যে রিসিপশন করে তারা ভিজুয়াল পারসেপশন করে, তাদের এটা মস্তিষ্কের একটা ক্যাপাসিটি, এবং সেখান থেকে তারা ডোপামাইন এবং আলট্রাভায়োলেট মানে আলফার মাধ্যমে মেলাটোনিন তারা সিক্রেট করে। মস্তিষ্কের এখানে একটা জায়গা আছে, সেখান থেকে পিনিয়াল গ্ল্যান্ডের মাধ্যমে, যাকে সুল গ্ল্যান্ড বলা হয়, সেখানেও একটা ফটো রিসিপ্টর আছে। মানে ফটো রিসিপ্টর মানে তারা লাইটকে রিসিভ করে আর কি, একটা মেকানিজমের মাধ্যমে। এবং সেইটি বলা আছে যে যদি গ্রেটার দেন 4 লাক্স হয়, মানে হাই ইন্টেন্সিটির যদি আলো হয়, তুলনামূলকভাবে হাই ইন্টেন্সিটির আলো যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এই সেরাটোনিন এন্ড মেলাটোনিন এইগুলো সিক্রিয়েশন হয়। এবং সেখানে সার্কাডিয়ান ক্লক নামে আমাদের বায়োলজিক্যাল একটা ঘড়ি আছে, সেই বায়োলজিক্যাল ঘড়িটাকে আমরা সার্কাডিয়ান ক্লক বলি। বায়োলজিক্যাল ঘড়ি নিশ্চয়ই জানো। সুস্মিতা, তুমি কি বায়োলজিক্যাল ঘড়িটা বলতে পারবে একটু কি জিনিস? স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট টার্মটা পরিচিত। গুড। বায়োলজিক্যাল ঘড়ি হলো, তুমি এখন দিনে খাও, ঘুরে বেড়াও, রাত 10টা হলে তোমার চোখ বন্ধ হয়ে আসে। তুমি যদি আমেরিকায় যাও, যে সময়টাতে তুমি বাংলাদেশে ঘুমাইতা, ওইখানে কিন্তু দিন হয়ে যাবে, হবে না? জি তো দেখবা যে দিন হইলেও আলোর ভিতরেই তোমার চোখ বন্ধ হয়ে আসছে। এই যে তোমার যে বায়োলজিক্যাল ক্লকের যে একটা পরিচিতি হয়ে গেছে, সেইটি তোমার আলো অন্ধকারের প্রভাব ভেদ করেও কিন্তু সেটি শো করে। এটি হচ্ছে বায়োলজিক্যাল ক্লক, ঠিক আছে? জি স্যার। তুমি 3টার সময় খাও প্রতিদিন, 3টা হইলেই দেখবা তোমার পেট শোষো করছে। এইটা তোমার বিকজ অফ তোমার বায়োলজিক্যাল ঘড়ি সিস্টেম। আচ্ছা, তাহলে কি লাইট আমাদের রেটিনার মাধ্যমে একটা অ্যাকশন করে, পিনিয়াল গ্ল্যান্ডের মাধ্যমে অ্যাকশন করে, হাইপোথ্যালামিক গ্ল্যান্ডের মাধ্যমে একটা অ্যাকশন করে। সেটা কিভাবে করে? এরা সেক্সুয়াল ম্যাচুরিটিতে আমাদের হেল্প করে। সেটি হচ্ছে ডিপ এনসেফালিক ফটোরিসেপ্টর। তাহলে এখানে আছে পিনিয়াল গ্ল্যান্ডেও ফটো রিসিভ করে, রেটিনাও ফটো রিসিভ করে, হাইপোথ্যালামাসের এখানেও ফটো রিসিপ্টর আছে। এবং ফটো রিসিপ্টর যখন রিসিভ করে, এদের আউটপুট হয় সেক্সুয়াল হরমোনস। কি কি হরমোন হয়? রিপ্রোডাকশনের যে হরমোন আছে, এএলএইচ একটা হরমোন আছে, লিউটিনাইজিং হরমোন। আমার ধারণা এটা পড়া হয়েছে তোমাদের। এনিওয়ে, তাহলে আমরা এটা কিন্তু খুব শর্টে বললাম। বইয়ে একটি চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটি যদি তোমরা পড়ো তাহলে অনেক ডিপ
এবং লাইটের যে বর্তমান পর্যন্ত যে ডেভেলপমেন্ট লাইট সায়েন্সের বায়োলজিতে সেটি পাবা। যে কোনো একটা রিভিউ পেপার পড়লে হবে যে ইফেক্ট অফ লাইট অন বায়োলজিক্যাল সিস্টেম, রিভিউ পেপার দেখবা, গুগলে দিলে আসবে। খালি এক নজর পড়লে তোমাদের নলেজটা প্রসারিত হবে। আচ্ছা, স্যার 1 নাম্বার পয়েন্টটা যদি আরেকবার একটু বলতেন। রেটিনা। জি স্যার। হ্যাঁ, রেটি মানে আমাদের চোখ, চোখের যে কোন কোষ আছে না, পড়ো নাই যে চোখের গঠনে মেডিকেল ভর্তির জন্য তো পড়েছো, আমাদেরও ভর্তির জি জন্য স্যার, পড়েছো। করেছি স্যার। হ্যাঁ, সেখানে তারা রিসিভ করে, মানে এটা ব্যাপক মাত্রায় যদি বলতে চাও, তোমার হচ্ছে যে আমাদের যে কোনো জিনিসকে তো আগে রিসিভ করতে হবে। যেমন কোনো গন্ধ আছে কিনা সেটা তো আমাকে আগে রিসিভ করতে হবে, তারপরে আমার শরীর তার বিরুদ্ধে একটা পজিটিভ অথবা নেগেটিভ রিয়াকশন শো করবে। তো সেই রকম আমাদের রেটিনাতেও এই আলোটা পারসিভ করে, মানে রিসিভ করে তার পরবর্তীতে অ্যাকশনে যায়। এবং অ্যাকশনটা কিভাবে হয়? অ্যাকশনটা হয় যে মেলাটোনিন সিক্রেশন হয়, ডোপামিন, এগুলো। আমার মনে হয় এখানে খুব শর্টে দেওয়া আছে, এতটুকু করে বোঝা যাবে না, কিন্তু জাস্ট এই কি ওয়ার্ড গুলো মনে রেখে একটু ডিপ পড়তে হবে। ওকে, এরপরে আসো স্পেকট্রাল সেন্সিটিভিটি। আমরা একটু অন্য অ্যাঙ্গেলে যাচ্ছি, লাইটের যে যে জিনিসটা তোমাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন আলোতে মানুষ দেখতে পারে। এখানে দেখো, রিলেটিভ রেসপন্স, ডোমেস্টিক ফাউল, ফটোটোপিক, স্পেকট্রাল রেসপন্স। এই ভাষাটার মানে হলো যে কত ওয়েভ লেংথে, কোথায়, ওকে গুড। তা এখানে একটা কার্ভ আছে যে পাখিগুলো কত ওয়েভ লেংথে কি রকম দেখে। দেখো তোমরা, যদি এইটা হলো তাদের ভিজিবিলিটি কার্ভ, 580-র জায়গায় হাইয়েস্ট তাদের ভিজিবিলিটি হয়, বুঝতে পেরেছো? 380-তে তাদের ভিজিবিলিটি কম, আর 750 থেকে ভিজিবিলিটি প্রায় 0। তাহলে বার্ডের একটা বিশাল একটা রেঞ্জ আছে কিন্তু তার, মানে ভিজিবিলিটি এরিয়া। এত দূর পর্যন্ত তো বুঝেছো। এখন দেখো হিউম্যানের, দেখো ভিজিবিলিটির যে রেঞ্জ 430 থেকে 680, বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে কার চোখ বেশি পাওয়ারফুল, মুরগির না মানুষের? আইভি 39 আইডি, আইভি। জি স্যার। হ্যাঁ, কে বেশি মনে হচ্ছে পাওয়ারফুল দুনিয়া দেখার ক্ষেত্রে? পাখি। পাখি। আচ্ছা, তাহলে কি মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হয়ে মানুষের পাওয়ার এই জায়গায় কম কেন? নূপুর, তোমার কাছে পাঠাইছি, আমি পিয়ন পাঠাইছি সাইনের জন্য। হ্যাঁ, তোমাদেরকে আমি 2-4 মিনিট যে আমাদের হিউম্যান আইয়ের যে একটা ভিজিবিলিটি রেঞ্জ আছে সেটি কিন্তু বার্ডের চেয়ে কম। বার্ডের চেয়ে যেহেতু কম, বার্ডের যেহেতু রেঞ্জটা খুবই ওয়াইড, এবং বার্ডের রেঞ্জের কিন্তু পিক আছে 1টা 2টা 3টা, এইগুলোকে বলা হয় পিক। এই পিকের কিন্তু এক একটা পিক পিরিয়ডে কিন্তু তাদের এক এক ধরনের বায়োলজিক্যাল রেসপন্স হয়। বুঝতে পেরেছি তোমাদেরকে? খুবই পিকুলিয়ার। দেখো, এখানে একটা পিক হয়, এখানে একটা পিক হয়, এখানে একটা পিক হয়। মানুষের পিকটা কিন্তু একটা, দেখো, নর্মালি ডিস্ট্রিবিউশনের মতো একটা পিক। তারপরে কি, বার্ডের পিক যেহেতু ভিন্ন ভিন্ন, এটি ইন্ডিকেট করে যে আসলে এর রেসপন্স টু লাইট ভেরি কমপ্লেক্স এবং ভেরি প্রসপেক্টিভ। এখানে রিসার্চের অনেক সুযোগ আছে, আমি এই জিনিসটা তোমাদেরকে বলে দিলাম। ওকে, আচ্ছা, এই এখন পর্যন্ত সায়েন্স গেল আমাদের এইগুলো। এখন আমরা আসি একেবারে স্যার। বিজনেস। হ্যাঁ স্যার, বার্ডের যে
পিক গুলো আলাদা আলাদা, এগুলো কি মানে একটা বার্ডের ক্ষেত্রেই নাকি না, একটা পপুলেশনে এই বিভিন্ন এম, বার্ডের মধ্যে? এগুলো মুরগির মধ্যে কমন, সব মুরগির এইগুলো এরকম। মানে স্যার ঠিক আছে, গ্রাফটা হচ্ছে চিকেনের জন্য শুধু? হ্যাঁ হ্যাঁ, শুধু মানে ডোমেস্টিক ফাউলের জন্য, এই যে দেখো চিকেনের জন্য। জি স্যার। ওকে, এখানে এখন আমরা আসি, এটা কমার্শিয়াল ব্যাপার স্যাপার, যে এই যে আমরা যে বিদ্যুৎ বা লাইট, লাইট মানেই তো বাল্ব, তাই না? তো বাল্ব যে ইউজ করব, বিদ্যুৎ দিয়ে ইউজ হয়, সেই বিদ্যুৎ খরচ হয় একটা ফার্মে। সেই ফার্মে লাইট জ্বালানোর জন্য যে বিদ্যুতের ব্যবহার, সেখানে দেখো আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, লাইটিং এ 1% খরচ হয়, ইন্টেরিয়র লাইটিং এ 29% খরচ হয়, জেনারেল লাইটিং 1% খরচ হয়, স্মল পাম্পের জন্য 8% বিদ্যুৎ খরচ হয়, ভেন্টিলেশন চালানোর জন্য 61% হয়, মিসসেলেনিয়াসের জন্য 1% হয়। তাহলে শুধুমাত্র লাইটের জন্য দেখো, জেনারেল লাইটিং মানে রাস্তাঘাট রোড এইগুলোতে, আর ইন্টেরিয়র লাইটিং 29, তো অল টুগেদার 30% বিদ্যুৎ খরচ যায় হলো লাইটের জন্য একটা ফার্মে। তার মানে 100 টাকা বিদ্যুৎ খরচ হলে 30 টাকা হয় লাইটিং এর জন্য। এখন এটা কিন্তু একটা গুড ফিগার একটা পোল্ট্রি ফার্মের জন্য। 30% খরচকে আমাদের মিনিমাইজ করতে হবে। কিভাবে মিনিমাইজ করব? সরকার মিনিমাইজ করেছে না, যে কনভেনশনাল বাল্ব থেকে এলইডি লাইটে আসছে। তা আমরা পোল্ট্রি ফার্মে কিন্তু লাইটকে খরচ কমানোর জন্য আমরা লাইটকে ম্যানেজ করব। সেইটা কিভাবে ম্যানেজ করা যায় দেখো। আচ্ছা, আমার মনে হয় যে এইটি করার পরে আমরা ইম্পর্টেন্স বলেছি, যে লাইটের ইম্পর্টেন্সটা কি। একটা হলো যে লাইট ফুড সার্চে সহযোগিতা করে, স্টিমুলেট ইন্টারনাল সাইকেল, ইনিশিয়েট অ্যান্ড রেগুলেট হরমোন। এখানে সবগুলো বলা আছে, মেটাবলিক রেগুলেশন, ক্যালসিয়াম ফসফরাস বোন ফরমেশন, ওই জিনিসগুলো করে। অতটুকু বলার পরে আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে লাইট যখন পড়বো তখন লুমেন কি, লাক্স বা ফুড ক্যান্ডেল কি, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। লুমেন হলো লাইট আউটপুট from a lamp is measured in term of lumens. লুমেনটা হলো একটা লাইট মেজার্ড ইউনিট। ফর এক্সাম্পল, একটা 40 ওয়াট ইনক্যান্ডেসেন্ট লাইট বাল্ব প্রডিউসেস অ্যাবাউট 13 লুমেন্স পার ওয়াট অর 30 লুমেন্স পার ওয়াট, এইভাবে লেখা হয় এলএম। তার মানে আমরা যখন বলবো যে এই একটা বাল্বের মানে তার পাওয়ার কত, ওয়াটে বলি আমরা, কিন্তু ওয়াট হলে কিন্তু দুই ধরনের মিনিং হয়। একটা হলো যে আলো কম হবে, তাপ বেশি হবে, মানে ইলেকট্রিসিটিটা তাপের মাধ্যমে নষ্ট হয়ে যায়। আবার কিছু লাইট আছে তাপ মোটেও হয় না, খালি আলো হয়। আচ্ছা, বর্তমানে সে লাইট ভালো, এটা মনে থাকবে। আচ্ছা, এখন ফার্মে আমরা কি করি? আমরা লাইট দিয়ে ব্রুডিং করি। বুঝতে হবে যে আমি যে লাইট দিয়ে ব্রুডিং করি সেখানে আমরা হিট পাই, সেম অ্যামাউন্ট অফ এনার্জি ব্যয় করে আমি যদি বেশি হিট পাই, আমাকে কিন্তু ওই দিকে যাইতে হবে। আচ্ছা, 1 কেজি কেরোসিন বার্ন করে আমি যে হিট পাবো, ওই সম পরিমাণ টাকার বিদ্যুৎ যদি আমি পুড়ে ফেলি, আমি কিন্তু সে পরিমাণ হিট পাবো না। সেজন্য আমাকে ডিসাইড করতে হবে যে আমি কি বার্ডের ব্রুডিং এর জন্য কেরোসিনের ব্রুডার দেবো নাকি ইলেকট্রিক বাল্ব দিয়ে ব্রুডিং করব। এটা কিন্তু একটা বিজনেস পয়েন্ট অফ ভিউ, এই জিনিসগুলো তোমাকে চিন্তা করতে হবে। এবার আসি আরেকটা ইউনিট, ফুড ক্যান্ডেল কাকে বলে? দ্য লাইট লেভেল এট দ্য ওয়ার্কিং সারফেস ইজ মেজার্ড ইন লাক্স অফ ফুড ক্যান্ডেল, যেটাকে এফসি বলা হয়। আর লাক্স ইকুয়ালস টু 10 লাখ সমান সমান 1 ফুট ক্যান্ডেল। Typical light levels in animal pens and corner areas of burns can be less than 5 lux or half foot candle. আসলে আমরা 5 লাক্সের মতো আলো দেই, এইটা হলো স্ট্যান্ডার্ড। এখন দেখো বিভিন্ন ধরনের লাইট গুলো কি, একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি। এইগুলোকে আমরা যদি মানে ক্লাসিফাই করি, একটা হলো ইনক্যান্ডেসেন্ট বাল্ব, এই যে আগের বাল্ব গুলোকে বলা হতো ইনক্যান্ডেসেন্ট বাল্ব। তার বৈশিষ্ট্য ছিল এইগুলো লাইফ স্প্যান ছিল 1000 ঘন্টা, মানে তুমি যদি 1000 ঘন্টা জ্বালাও অল টুগেদার, এইগুলো কিন্তু নষ্ট হয়ে যায়।
increase their usage in poultry because they can be dimmed to a very low light level. এইগুলো আগে ব্যবহার হইতো। এরপরে আমাদের আছে সিএফএল লাইট। সিএফএল লাইটের লাইফ স্প্যান ছিল 10,000 এবং আরো কিছু বৈশিষ্ট্য আছে যে সিএফএল লাইটের। কোল্ড ক্যাথোড বাল্ব, তাদের লাইফ ছিল 25,000 ঘন্টা। তারপরে দেখো লাইট এমিটিং ডায়োড এলইডি এখন চলছে, তার লাইফ প্রায় 50,000 ঘন্টা। ঠিক আছে, এখন তুমি চিন্তা করতে পারছো 50,000 ঘন্টা মানে কতদিন? এই জন্য দেখবা যে দোকানে গেলে বলে এলইডি বাল্ব নিয়ে যান, নষ্ট হলে আবার দিয়ে দেন আমাদেরকে। তার মানে ওরা জানে তুমি যদি 50,000 ঘন্টা বার্ন করো প্রায় 4-5 বছর সময় লেগে যাবে, আর 5 বছর পরে তোমার মনেই থাকবে না কোন দোকান থেকে কিনছিলাম, রাইট? সেই জন্য কিন্তু তারা খুবই একটা আমাদের চোখে ফাঁকি দেয়, বলে নিয়ে যান, নষ্ট হলেই ফেরত। আসলে তো নষ্টই হবে না, ও তো 50,000 ঘন্টা চলবে, আর 5 বছর পরে ওর যে কার্ড থাকে সেটাও থাকবে না, তোমার মনেও থাকবে না কোন দোকান থেকে নিয়েছো। তো এইগুলো হলো মানে বিষয়। এখন আমরা আরো কিছু সুবিধা আছে। দেখো এলইডি লাইটের সুবিধা হলো প্রায় 20 ভাগ কস্ট সেভিং করে, এটা মাল্টি কালার পাওয়া যায়, হাই স্পিড এখানে দেখো পাওয়া যায়। আর একটা লাইট আছে টিউব ফ্লুরোসেন্স। টিউব ফ্লুরোসেন্টের এখানে এইগুলো চলছে, দেখবা যে শহরে যখন বিভিন্ন অফিস আদালতে দেখবা যে ছাদের ওখানে সিলিং এর ওখানে সেট করা আছে এবং আলো কিন্তু বেশি দিন চলে। এরপরে দেখো একটা হাই প্রেসার সোডিয়াম বাল্ব, তোমরা দেখছো এটা রংপুর অঞ্চলে যাদের এরশাদ সাহেব সেই 90 সালের আগেই বোধহয় নিয়ে গেছিল এইগুলো, আমরা এখনো বলি যে সোডিয়াম বাল্ব। সোডিয়াম বাল্বের ইউজ আছে অন্যরকম, এটা মানে ফগকে কাট করতে পারে। আচ্ছা, বার্ডস ডোন্ট রিঅ্যাক্ট নেগেটিভলি টু sodium bulb. Bulbs are more popular in laying houses that do not use dimmer switches. এখানে লেয়ার হাউসে এই বাল্বগুলো ব্যবহার হয়, আরো কিছু জিনিস আছে তোমরা দেখো, তবে এটা এক্সপেন্সিভ। আচ্ছা, এবার আমি আসি আমাদের যখন একটা বাল্ব কিনতে যাই, পোল্ট্রির যখন বাল্ব কিনতে যাই তখন এই জিনিসগুলো হলো ইন্ডিকেটর যে এই বাল্বটা কি আমার ভালো নাকি ভালো নয়। তোমাদের কয়টা ইন্ডিকেটর? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা একটা গুড কোয়ালিটি পোল্ট্রি বাল্বের জন্য ইন্ডিকেটর। প্রথম হলো নো ফিন। ফিন মানে এই বাল্বের এখানে যদি দেখো যে এরকম মানে ধুলো জমার মতো একটা ভাঁজ পড়া আছে, তাহলে চলবে না। লুমেন অফ অ্যাটলিস্ট 800 লুমেন যেন সে ব্রাইটনেস প্রডিউস করে। এনার্জি সেভিংস এর দিক থেকে সে যেন 3 স্টার হয়। তারপরে ডিমেবল মানে তাকে যেন সুইচ ঘুরানোর মাধ্যমে কম বেশি করা যায়। তারপরে রেটেড লাইফ, কত ঘন্টা যাবে সেটা যেন লেখা থাকে। কনফার্ম ওয়াটেজ ইকুইভ্যালেন্ট যেন থাকে। তারপরে তার এখানে হিট কতটুকু হয়। তারপরে তোমার এটা মানে সেফটি সার্টিফিকেশন আছে কিনা, যেমন ইটিএল, এটা একটা আমাদেরও বিএসটিআই আছে কিনা, স্পেসিফিক্যালি ডিজাইন ফর পোল্ট্রি আর নট, এগুলো লেখা আছে কিনা পোল্ট্রি টেস্টে। যখন তুমি একটা বাল্ব কিনবা পোল্ট্রির জন্য এগুলো যেন থাকে। মানুষের বাল্ব দিয়ে পোল্ট্রি কাজ করলে তো ইকোনমিক হবে না। ওকে, এখন কথা হলো যে আমরা একটা ঘরে যখন লাইটের মানে লাইন করব, কয় সারি লাইট দেব, কয়টা লাইট দেব, ইলেকট্রিক ওয়্যারিংটা কি হবে, আমি এখানে কিছু নিয়ম দিয়েছি। এখানে নিয়ম দিয়েছি কি একটা দেখো, রুম সাইজ, হাইট, কালার অফ দ্য ওয়াল, সিলিং, ইকুইপমেন্ট, টাইপ অফ ল্যাম্প, লুমিনারি, ল্যাম্প হাইট, স্পেসিং ক্যান এফেক্ট দ্য লাইট প্ল্যান। তোমার এই জিনিসগুলো কিন্তু লাইটের যখন ঘরে সেট করবা তখন এই জিনিসগুলো চিন্তা করতে হবে, কোন কালারের দিবা, ওয়ালের কালারটা কি, সিলিং আছে না নাই, তার উপরে কিন্তু লাইটের পরিমাণ কম বেশি হবে। জেনারেলি ল্যাম্প ইজ সাসপেন্ডেড ফ্রম 7 থেকে 10 ফিট অ্যাবাভ দ্য ফ্লোর। তাহলে লাইটটা 7 থেকে 10 ফিট উপরে হ্যাং করতে হবে মেঝে থেকে। অ্যালাউ 2 lumens of lamp output for each square feet of floor area and provide a lighting level of 1 foot candle, মানে 10 লাখ সংস্থান করতে হবে। অলওয়েজ ইউজ
Underwriter laboratories approved wiring fixture and ওয়ারিং ম্যাটেরিয়ালস, মানে আমাদের একটা সার্টিফাইড কোম্পানির তারটার ব্যবহার করতে হবে। ইফ ওয়ারিং ইজ টু বি ইনস্টলড ইন ওয়েট করোসিভ অ্যাটমসফিয়ারিক, এখানে বলা আছে যদি তুমি ভূমিকম্প প্রবণ এলাকা, তারপরে পানি বন্যায় ডুবে যায়, তারপরে ঘূর্ণিঝড়ে নষ্ট হয়ে যায়, সেখানকার জন্য কিন্তু নির্ধারিত তোমার এই তার আছে। যদি তুমি তা না করো তাহলে দেখবা যে দুর্ঘটনা ঘটে যাবে। এখন আমাদের দেশে হয়তো এই সিচুয়েশন গুলো ওই রকম হয় না, কিন্তু যখন তুমি আন্তর্জাতিকভাবে জব করতে যাবে তখন এই পয়েন্ট গুলো মনে রাখতে হবে যে যে এলাকায় যে ধরনের প্রবলেম হয় সেখানকার জন্য স্পেসিফাইড তার ব্যবহার করতে হবে, না হলে সমস্যা আছে। আচ্ছা, এখানে একটা মানে চিকেনের কত বয়সে কোন স্টেজে কি পরিমাণ লাইটিং এর দরকার হয়, আমরা এখানে লাইট ইন্টেন্সিটি বলেছি। লাইট ইন্টেন্সিটি মানে বোঝাই তো যে কম আলো না বেশি আলো, সেটাকে লাক্স দিয়ে মেজার করা হয়। যেমন এখানে আমরা বলেছি যে অপশন 1, অপশন 1-এ পুলেটের জন্য ব্রুডিং স্টেজ, গ্রোয়িং স্টেজ, লেইং স্টেজ আমরা দেখো কত লাইট দিয়েছি, 20, 5, 10 থেকে 30। আর ফটো পিরিয়ডটা দিয়েছি, এখানে ব্রুডিং এ 23 ঘন্টা হবে লাইট, 9 থেকে 11 ঘন্টা হবে লাইট গ্রোয়িং স্টেজে, আর লেইং পিরিয়ডে হবে 16 থেকে 17 ঘন্টা। তাহলে একটা টেবিলে কিন্তু আমি মোটামুটি অপশন 1 এন্ড অপশন 2 দেওয়ার চেষ্টা করেছি। তো যদি এতটুকু তোমরা মনে রাখো তাহলে লাইট সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা জন্মাবে। যদি বলে যে 10 সপ্তাহ বয়সের মুরগিকে কতক্ষণ লাইট দিতে হয়, তখন বলবো যে 11 ঘন্টা লাইট দিতে হবে আর বাকি সময় অন্ধকার। কত লাক্স? যে 5 লাক্স অথবা 0.5 ফুট ক্যান্ডেল। আমরা যখন অপটিমাম লাইটিং একটা ঘরে হয়েছে কিনা সেটির জন্য আমরা লাইট ইন্টেন্সিটি, লাইট ডিস্ট্রিবিউশন, ডে লেন্থ, লাইট কালার, গুড ডিমিং সিস্টেম, মিনিমাম শ্যাডো ফরমেশন, ইউজ অফ হাই ফ্রিকোয়েন্সি লাইটিং, এই জিনিসগুলো কিন্তু গুড বা অপটিমাম লাইটিং এর জন্য বিবেচনা করতে হয়। মিনিমাম শ্যাডো ফরমেশন মানে কি? কিছু লাইট আছে দেখো, লাইটের নিচে দেখবা যে অন্ধকার, ওই রকম লাইট নেওয়া যাবে না। যে লাইটের পরিপূর্ণরূপে আলো দেয় সেটা নিতে হবে। একটা ছবি দেওয়া আছে যে ফ্লোর থেকে 46 ইঞ্চি উপরে লাইটটা আছে, আর লাইট থেকে সাইড ওয়াল যে আছে এখানে দেখো, এই যে ফিট ট্রাপ এখানে সাইড ওয়ালের সাথে বসানো আছে, সেটা 29 ইঞ্চি ডিস্টেন্সে আছে। এখানে দেখো একটা কালারের লাইট আছে, এখানে একটা খাঁচার মুরগির দেখো লাইট, এটাও খাঁচা এটাও খাঁচা, মাঝখানে লাইট জ্বালানো আছে, এটা অনেক লম্বা ঘর। আচ্ছা, এখানে দেখো লাইটটা কিভাবে জ্বালানো আছে, দেখো এমন ভাবে লাইট দেয়া আছে, তুমি লাইট দেখছো না কিন্তু খাঁচার প্রত্যেকটা ইঞ্চি জায়গা কিন্তু লাইটিং হয়েছে, এখানে এইভাবে লাইটিং করা আছে। এটাতেও একটি ব্রয়লার লাইট দেখানো আছে। এই কথাগুলোর পরে আমি যেটা বলতে চাই যে বিভিন্ন কালারের লাইট দিলে বার্ডের মধ্যে ইফেক্ট পড়ে। একটা হলো ব্লু লাইট দিলে বার্ডগুলো শান্ত থাকে, রেড লাইট দিলে ক্যানিবালিজম, ফেদার পিকিং কমে যায়, ব্লু গ্রিন লাইট দিলে বৃদ্ধি পায়, অরেঞ্জ রেড লাইট দিলে রিপ্রোডাকশনকে স্টিমুলেট করে। মনে থাকবে এই কালারগুলোর বেসিক মেকানিজম এটা। আচ্ছা, এবার তুমি আসো number of bulb arrangement in different types of houses. একটা ঘরে তুমি কখন বাল্ব কোথায় কিভাবে ঝুলাবা। The distance between bulb should be 1.5 times the distance from the bulb to the bird level. মানে মেঝেতে বাল্ব, বার্ডের মাথা থেকে শুরু করে সিলিং পর্যন্ত যে উচ্চতাটা হবে তার 1.5 গুণ হবে এক সারি থেকে আর এক সারি। মনে করো এইটা যদি মেঝে হয়, সরি ধরো এইটা মেঝে, এখানে ধরো বাল্ব আছে, আর এটা হলো সিলিং, তাহলে আমার এখানে একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সের 1.5 গুণ হবে, এখানে একটা বাল্বের সারি দিলাম, এই 1.5 গুণ দূরে গিয়ে কিন্তু আর একটা বাল্বের সারি হবে। ঠিক আছে, এটা একটা সারি, বাল্বের সারি, বাল্ব জ্বলবে, বাল্ব জ্বলবে, এটা একটা বাল্বের সারি,
উচ্চতার চেয়ে 1.5 গুণ দূরত্বে বাল্ব। এরপরে আসো in case system, the bulb should be placed in such a way that their rays fall on the feet and on the birds. In case of deflated system, the bulb is to be placed at 7 থেকে 8 feet high, whereas in this keep in aisle. Aisle মানে মাঝামাঝি রাখতে হবে, প্লেনের যে চলাচলের রাস্তা। Avoid hanging bulb by cord in open houses. তারের মাধ্যমে ঝুলে রাখা যাবে না, এগুলো কথা। এরপরে তোমার bulb emit about 1/3 light than clean bulb, মানে বাল্বগুলোকে পরিষ্কার রাখতে হবে। এরপরে হচ্ছে লাইট বাল্ব শুড বি ক্লিন once in 2 weeks, 15 দিন পর পর পরিষ্কার করতে হবে। New solid sidewall housing are being equipped with 2 rows of 18-watt LED tube lighting with 15 feet spacing. এটা একটা 15 ফিট পর পর নিউ ওয়াল হলে লাইটের সারি ঝুলাতে হবে, এগুলো বলা আছে। এবার আমি কিছু ডোজ দিয়েছি যে ব্রুডিং এবং লেইং হাউসে ফিডিং এরিয়াতে কতটুকু দিতে হবে, যেখানে নোটিশ বোর্ড থাকবে সেখানে কত দিতে হবে, থার্মোমিটার হাইগ্রোমিটারে কত, এগ প্রসেসিং এরিয়া, ফিড স্টোরেজ এরিয়া, তারপরে তোমার স্যার আমাদের পোল্ট্রি ফার্মে কি এই সব বিষয় মেইনটেইন করা হয়? আমরা চেষ্টা করছি। আমাদের যে নতুন যে এরিয়া, আমরা যে নতুন এরিয়াটা করেছি না, তোমরা তো বোধহয় দেখো না, পোল্ট্রি ফার্মের ভিতরে কিন্তু নতুন ঘরগুলোকে একটা ফেন্সিং করা হয়েছে। ফেন্সিং করে ওইটাকে আমরা মনে করো যে স্ট্যান্ডার্ড পোল্ট্রি জোন হিসাবে আমরা নিয়েছি। আমরা আশা করছি আমরা এগুলো এখন প্লেস করব সেখানে। ওকে, আমাদের লাইট মেজারমেন্ট মেশিন আছে। থিওরিটিক্যাল কথাগুলো স্যার কেমন স্যার গোলমাল পাকায় যাচ্ছে স্যার, মানে ফ্লোটা ধরতে পারতেছি না। তাই? আচ্ছা, তোমরা একটু পড়ো, নোটটা পড়ো, তারপরে দেখো ইজি আছে এগুলো। আমার মনে হয় যে এখানে ঘরের ভিতরে ছাড়া রোড এরিয়াতে কতটুকু লাইটের ইন্টেন্সিটি থাকবে এবং কিভাবে ইনস্টল করতে হবে সেইগুলো এখানে একটা দেয়া আছে। আমার মনে হয় যে দ্যাটস অল। আমি এখানে দুটি জিনিস পড়ানোর চেষ্টা করেছি, একটি হলো লাইটের বায়োলজি আর একটা হচ্ছে লাইটের মানে ফার্মের অপারেশন। তো ফার্ম বায়োলজিতে আমি বলেছি যে লাইটের কিভাবে ফিজিওলজিতে তারা ইম্প্যাক্ট ফেলে, সেটা হলো যে হরমোন সেক্রেশনের মাধ্যমে আর তাদের যে বিহেভিয়ার পরিবর্তনের মাধ্যমে, যেমন কি ধরনের কালার হলে কিরকম বিহেভিয়ার শো করে। আর একটা বলেছি যে লাইটের ফার্মে অপারেশন, সেটা হলো যে লাইট একটা নতুন ঘরে কয় ফিট পর পর ঝুলাইতে হবে, কত লুমেন পাওয়ার দিতে হবে, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের লাইট তাদের পাওয়ার কত, মানে কোনটা ভালো কোনটা খারাপ, যেটা লাইফ স্প্যান বেশি সেটি অবশ্যই ভালো হবে, যেটা তাপ কম উৎপাদন হয় সেটি ভালো হবে। এবং একটা লাইটের 9টা মেইন বৈশিষ্ট্য আছে পোল্ট্রি ফার্মের লাইট সিলেকশনের জন্য, সেইগুলো আমি বলেছি। এবং সর্বশেষ বলেছি যে একটা ফার্মের মধ্যে দেখো বিভিন্ন ধরনের লোকেশন থাকে, স্পট থাকে, যেমন যেখানে বাচ্চা 6 সেক্সিং করা হবে সেখানে লাইটের ইন্টেন্সিটি কিন্তু খুব বেশি থাকতে হবে। আবার যেখানে তোমার ফিড স্টোরেজ করবা সেখানে এক ধরনের লাইট থাকতে হবে। যেখানে আছে মনে করো যে ফার্মের বাউন্ডারি ওয়াল, সেখানে লাইট যদি তুমি কম দাও তা চোখ দেখতে পারবে না, তো সেই জন্য ওখানে কত লাইট থাকতে হবে। তারপরে তোমার ধরো যে গাড়ি ঘোড়া চালায় মনে করো ইন্টারনাল রাস্তাগুলোতে কতটুকু লাইট থাকতে হবে, সেখানে আমরা কিন্তু এইগুলো বলেছি যে দেখো প্রোটেক্টিভ লাইটিং এটা 0.2 ফুট ক্যান্ডেলস, তারপরে জেনারেল ওয়ার্ক এরিয়াস, ড্রাইভওয়ে, ওয়াক, বার্ন লট 1 ফুট ক্যান্ডেল, অ্যাক্টিভিটি এরিয়া, ফুয়েল স্টোরেজ, বিল্ডিং এন্ট্রান্স, ইলেকট্রিক্যাল লোড সেন্টার, ফিড লট, ইকুইপমেন্ট, লাইভ স্টক লোডিং, রিক্রিয়েশন এরিয়া, এগুলোতে 3 লাখ আলো থাকতে হবে। তো তুমি এখান থেকে অবশ্যই একটি ধারণা পাবা যে আমার কোন এরিয়াগুলোতে অ্যাজ এ ফার্ম ম্যানেজার বা একজন এক্সপার্ট হিসাবে তুমি খালি ঘরের ভিতরে লাইট দিলা, বাহিরের লাইটটা এমনি লাগায় রাখলা, তাহলে হবে না তো। বিকজ
যেখানে তোমার 0.2 ফুট ক্যান্ডেল দরকার, এখানে কম পাওয়ারের বাল্ব দিলে চলবে। যেখানে 3 ফুট ক্যান্ডেল দরকার, মানে 30 লাক্স আলো দরকার, সেখানে হাই পাওয়ারের বাল্ব দিতে হবে। তা তুমি অযথা ড্রাইভওয়েতে কেন তুমি বেশি আলো নষ্ট করে পয়সা নষ্ট করবা? এইটা হলো আসলে তো এই পড়াশোনাগুলো যে তোমার একটা অনেক বড় ফার্মের জন্য, যেন অল্প অল্প করে পার মান্থে যদি তোমার 10,000 টাকা বিদ্যুৎ সেভ হয়, 1 বছরে কিন্তু 1,20,000 টাকা সেভ হয়। আর শুধু লাইটের মধ্যেই না, তো ইলেকট্রিক সাশ্রয় করার জন্য জেনারেটর পাম্প আছে, তারপরে তোমার আরো অনেক ইলেকট্রনিক মেশিন চলে, সবগুলোতেই তুমি সেভ করতে পারবা। আমার মনে হয় দ্যাটস অল। আর নয়, সময় বোধহয় আজকে শেষের দিকে। তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে আমি উত্তর দিতে পারি, তারপরে আমি ক্লোজ করব। লাইটের পরিমাণটা স্যার কিভাবে কাউন্ট করব? আমাদের মিটার আছে, একটা মিটার আছে, ওই মিটারটা যদি তুমি ধরো তাহলে ওখানে লেখা ওঠে কত লাক্স অথবা কত ফুট ক্যান্ডেল। স্যার বাল্বের পরিমাণ? বাল্বের পরিমাণটা আমরা একটা প্রথমে নতুন একটা ঘর নিলাম, ওখানে আমরা বলেছি যে মেঝে থেকে 7 ফিট দূরত্বে, আর একটা বাল্বের থেকে আরেকটা বাল্ব হবে 7 ফিটের 1.5 গুণ, মানে 10.5 ফিট দূরত্বে। বুঝতে পারছো বিষয়টা? স্যার এটা কি মানে এক সারির মধ্যে লাইট থেকে লাইটের দূরত্ব, নাকি দুই সারির মধ্যে? দুই সারির ভিতরেও, এক সারির ভিতরে। তুমি যদি মনে করো চতুর্ভুজ আকারে দাও, তাহলে ওই যে উচ্চতার চাইতে লাইট থেকে লাইট হবে 1.5 গুণ, তবে সাইড ওয়াল থেকে হবে উচ্চতার অর্ধেক। প্রথম যে সারিটা বসাবা সাইড ওয়াল থেকে উচ্চতার অর্ধেক। বোঝা গেছে? আচ্ছা, এইভাবে সাজানোর পরে তুমি লাইট মিটার দিয়ে মাপার পরে যদি দেখো যে না কম বেশি হচ্ছে, তখন অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে যে আমি একটু কি কমায় বাড়ায় নেবো কিনা। কারণ তোমার ওয়ালের কালার, তারপরে সিলিং এর কালার, লিটারের কালার, ইভেন বার্ডের কালার হলেও কিন্তু লাইট কম বেশি হয়। তুমি যদি কালো মুরগি পালন করো, ওই ঘরে লাইটের বাল্বের পাওয়ার বেশি দিতে হয় ইন্টেন্সিটি প্রডিউস করার জন্য। That's all. সিয়াম 64 আছো? সিয়াম? জি স্যার, আসি স্যার। ওকে, গুড। তাহলে আমি আজকে শেষ করতে চাই। থ্যাংক ইউ। স্যার। ওকে।